শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন দিনভর কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। রাজধানীর মগবাজারের ঘটনা কোনো সাধারণ বিস্ফোরণ নয় বলে জানিয়েছেন বিস্ফোরক অধিদপ্তরের প্রধান পরিদর্শক আবুল কালাম আজাদ। তবে এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে আইজিপি বেনজির আহমেদ জানান, এই ঘটনায় এখন পর্যন্ত নাশকতার প্রমাণ মেলেনি। গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। এদিকে সকাল থেকে ফায়ার সার্ভিসের 4 সদস্যের তদন্ত দল ঘটনাস্থলে কাজ করেছে। ঘটনাস্থলের প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা। এছাড়াও বিভিন্ন সংস্থার তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে। ভবনটিতে থাকা শর্মা হাউজের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় ভবনের পেছনে গ্যাস লাইনের কাজ চলছিল। সিআইডির ক্রাইম সিন ইউনিট বিস্ফোরণের প্রকৃত রহস্য উন্মোচনে নমুনা সংগ্রহ করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে আইজি জানান, পুলিশের পক্ষ থেকেও এই বিস্ফোরণের ঘটনা তদন্ত করা হবে। আমরা হাইড্রোকার্বনের অস্তিত্ব যেহেতু পেয়েছি, সেহেতু ন্যাচারাল গ্যাস লিকেজের কোনো বিষয় থাকতে পারে, সেটাও মানে আমরা প্রাথমিকভাবে অনুমান করতেছি। স্বাভাবিকভাবে একটা এক্সপ্লোশনের জন্য এত কিছু ক্ষয়ক্ষতি হতে পারে না। গ্যাস বা এই জাতীয় সমপর্যায়ের সমমানের কিছু উপাদান থেকে মূলত বিস্ফোরণটা হয়েছিল। আলামতের কিছুটা মিল আছে, তো আমরা ওরকম কিছু একটা অনুমান করছি। মগবাজার বিস্ফোরণে আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি 3 জনের অবস্থা আশঙ্কাজনক, জানিয়েছেন সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন। আর নিহতদের মধ্যে 3 জনের মরদেহ এখনও শনাক্ত হয়নি। সামন্ত লাল জানান, সংকটাপন্ন 3 জনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। বিস্ফোরণে তাদের দেহের 90%-এরও বেশি দগ্ধ হয়েছে। তিনি আরও জানান, এখন ইনস্টিটিউটে মোট 5 জন চিকিৎসাধীন আছেন। গতকাল মোট 17 জন ভর্তি হলেও প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন। আর আঘাতপ্রাপ্ত 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সিঙ্গেল সারিতেছে, আমি রাখি, পরে কথা বলবেন আমার বলতেছে আমাকে আসছে। এই যে আমার শেষ কথা, এরপর আর আমার কথা হয়নি। হঠাৎ করে একটা শব্দ হইলো, শব্দ হওয়ার পরে আমি আমার উস্তাদ গাড়ি তো সামনে, আমি উস্তাদের ফোন দিই, আমার ফোন আর উস্তাদ রিসিভ করে না। 3 জন খুবই খারাপ অবস্থায় আছে, 90% নয়। তাদের 2 জনকে আমরা আইসিইউতে রাখছি, 1 জনকে এসডিইউতে, আর বাকি 2 জন এমনি নর্মাল ওয়ার্ডে আছে। আর বাকি যারা ছিল আমাদের এখানে সবারই কারো হাত কাটা, পা ভাঙ্গা, মাথা ফাটানো, হেড ইঞ্জুরি, ওদেরকে আমরা সবাইকে ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটিতে পাঠিয়ে দিয়েছি। মগবাজার বিস্ফোরণ ইস্যুতে উত্তপ্ত জাতীয় সংসদ। যত্রতত্র গ্যাস বিদ্যুৎ সংযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী এমপিরা। বলেন, নিরাপত্তা নিশ্চিতে কোনো ব্যবস্থা নেই, এজন্য দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা। জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু বলেন, বাসা, রেস্টুরেন্ট ও গাড়িতে গ্যাস সিলিন্ডারের মান ও স্থায়িত্ব তদারকি হয় না, কোথাও গ্যাস জমে আছে কিনা তা যাচাইয়েরও সুযোগ নেই। তাই মগবাজার বিস্ফোরণের ঘটনা তদন্তের পর সার্বিক পরিস্থিতি নিয়ে সংসদে জ্বালানি প্রতিমন্ত্রীর বিবৃতি দেওয়া উচিত। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, বেআইনিভাবে অনেকে গ্যাস বিদ্যুৎ ব্যবহার করছেন, এসব প্রতিরোধে নজরদারি নেই। বিভিন্ন দুর্ঘটনায় মানুষ মারা গেলেও দোষীদের বিচার হয় না। যত্রতত্র যেখানে সেখানে এভাবে রেস্টুরেন্ট গড়ে উঠছে, সেগুলোর সেফটি আছে কিনা। আগে আমরা বিভিন্ন দেশে ঘুরি, দেখি লেখা থাকে সেফটি ফার্স্ট, কিন্তু বাংলাদেশে কি অবস্থা মানুষ এইভাবে আজকে বিদ্যুতের ট্রান্সফরমার বাস্ট হয়ে লোক মরে যাচ্ছে, বিদ্যুতের চার ছিঁড়ে পড়ে বাড়ির উপর লোক মারা যাচ্ছে। এই কাজগুলো আজকে যারা বিদ্যুৎ বিভাগের এখানে মাননীয় মন্ত্রী নাই, তাদেরকে তো জবাবদিহিতার আওতায় আসতে হবে মাননীয় স্পিকার। এই যে ঘটনাটা যেটা গত রাতে ঘটলো, এটা আসলেই যদি গ্যাসের কারণে হয়ে থাকে, তাহলে কি কারণে এখানে এই যে গ্যাসের যে এত বড় একটা স্টোর ছিল, এটা কি কোনো সময় ইন্সপেকশন করা হয়েছিল? দেশে একদিনের রেকর্ড 8,364 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 23.86%। মৃত্যু হয়েছে 104 জনের। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 14,276 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 35,059 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 8,96,770 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,570 জন। মোট সুস্থ 8,07,673 জন। মৃত 104 জনের মধ্যে পুরুষ 68 জন আর নারী 36। বিভাগ ভিত্তিক সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায় 35 জন। এছাড়া ঢাকায় 27, চট্টগ্রামে 19 জন, রংপুরে 9, রাজশাহীতে 7, ময়মনসিংহে 5 আর বরিশালে 2 জন মারা গেছেন।
করোনায় মৃত্যু যেমন প্রতিদিন বাড়ছে, বাড়ছে মুমূর্ষু রোগী ভর্তির সংখ্যা। গেল 24 ঘন্টায় খুলনায় রেকর্ড করোনা সংক্রমিত 1464 জন, আর মারা গেছেন 30 জন। এদিকে রাজশাহী মেডিকেলে গেল 24 ঘন্টায় রেকর্ড 78 রোগী গুরুতর অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে 14 জনের। রাজশাহীতে মৃতদের 7 জন রাজশাহী, 5 জন চাঁপাইনবাবগঞ্জ, 2 জন নাটোর ও নওগাঁর। করোনা সংক্রমণ বাড়ায় নতুন আরেকটি ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই নিয়ে হাসপাতালটিতে ওয়ার্ড সংখ্যা দাঁড়ালো 13টিতে। হাসপাতালটির করোনা বিশেষায়িত 405টি শয্যায় ভর্তি আছেন 442 জন রোগী। 1 জুলাই সকাল থেকে 1 সপ্তাহ কঠোর লকডাউনে থাকবে পুরো দেশ। খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না, কোনো মুভমেন্ট পাসও থাকবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়, সেখানে সর্বাত্মক লকডাউনের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবার বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি মোতায়েন থাকছে। তাদের যথাযথভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিধিনিষেধের সময় দরিদ্রদের খাদ্য সহায়তা দিতে এরই মধ্যে দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সচিব। বলেন, গার্মেন্টস শিল্প কারখানা খোলা থাকবে কিনা তা মঙ্গলবার জানানো হবে। 1 তারিখ থেকে স্ট্রিক্ট লকডাউনে মানে রেস্ট্রিকশনে যাচ্ছে ইনশাল্লাহ। আর্মি, বিজিবি, ব্যাটালিয়ন, পুলিশ তারা সবাই হলে থাকবে এবং তাদেরকে যথাসম্ভব মানে যতটুকু সম্ভব যা দরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদেরকে অথরিটি দেওয়া হয়েছে। আরও 2 সপ্তাহের জন্য ভারতের সাথে বন্ধ থাকবে সীমান্ত যোগাযোগ। সোমবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাশফি বিনতে শামস। তিনি জানান, ভারতের সাথে বিশেষ ব্যবস্থাপনা বিমান যোগাযোগ বা এয়ার বাবল চালুর সম্ভাবনা নেই। একটা মিটিং হয়েছিল, সমস্ত ডিস্ট্রিক্টের প্রতিনিধি, সমস্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে। তো এটা আরও 15 দিনের জন্য বাড়ানো হয়েছে। যে রেস্ট্রিকশনটা আছে সেটাকে আরও 15 দিন বাড়ানো হয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহে ভ্যাকসিনের বড় চালান পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার ABM খুরশিদ আলম। দুপুরে আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। বলেন, বিশ্বজুড়ে ভ্যাকসিন নিয়ে রাজনীতি চলছে, তাই টিকা পেতে দেরি হচ্ছে। ডিজি জানান, কোভ্যাক্সের কাছে অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ ভ্যাকসিন চাওয়া হয়েছে। আগস্ট মাসের মাঝামাঝি সময় এই টিকা দেশে আসতে পারে বলেও জানান তিনি। এছাড়া ফাইজারের টিকা প্রবাসীদের দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান ডাক্তার খুরশিদ আলম। সবগুলো তথ্য আমি এখন দিতে পারবো না, তবে আশা করছি একটা বড় চালানো চিরেই আপনারা খবর পাবেন। আমি যখন কনফার্ম হব তখন আমি আপনাদেরকে তথ্যটা দিব। ইনশাল্লাহ আই হোপ দ্যাট ইন দ্য ফার্স্ট উইক অফ জুলাই টোটাল অ্যামাউন্টটা, সেটাও এখন আমি বলতে পারছি না, তবে একটা ভালো অ্যামাউন্ট আমরা পাবো। গণপরিবহন বন্ধ সহ নানা শর্তে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে 3 দিনের সীমিত লকডাউন। প্রজ্ঞাপনে বিধিনিষেধ বলা হলেও 1 জুলাই থেকে কঠোর লকডাউনের আগে একে প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার মোড় ও চেকপোস্টে সতর্ক ও তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনা থাকলেও রাস্তায় চলে সিএনজি, অটোরিকশা। দিনভর যান সংকটে চরম ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। কর্মস্থলে যাওয়া সহ নানা কাজে বের হয়ে মেলেনি গণপরিবহন। অফিস খোলা রেখে লকডাউনের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানান সাধারণ মানুষ। এইভাবে কি যাওয়া যায়? এত কষ্ট কেন করবো আমরা? আমি কতদিন ধরে অসুস্থ, ডাক্তার কাছে যেতে পারতেছি। বন্ধ রেখেছে তো শুধু গাড়ি, আর সবই তো খোলা রাখছে, সেই ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা যাব যাত্রাবাড়ি, আমাদের অফিস, এই সকাল থেকে দাঁড়ায় রয়েছি, কোনো গাড়ি রাজি হচ্ছে না। গাড়ি বন্ধ, অথচ আমার মধ্যে যেতে হবে অফিসের কাজে। যদি না যায় তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে, আমার পেটে লাথি পড়বে। রাজমিস্ত্রির কাম করে, হাতে খাটি পেটে খাই, এখন কাম ঠিক আছে, গাড়ি নাই। এদিকে লকডাউন উপেক্ষা করে সোমবারও ছিল ঢাকা ছাড়া মানুষের ভিড়। সকাল থেকেই চাপ ছিল দেশের প্রধান 2 ফেরিঘাটে। মানিকগঞ্জের দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে পণ্যবাহী ফেরিতে করে নদী পার হচ্ছেন কেউ কেউ, তবে তুলনামূলকভাবে বেশি যাত্রী বেছে নিয়েছেন শিমুলিয়া বাংলাবাজার নৌরুট। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় পণ্যবাহী গাড়ির সাথে উঠে পড়েন যাত্রীরা। কখনো কখনো মানুষের চাপে ফেরিতে যানবাহন উঠতে পারেনি। এদিকে লকডাউন বাস্তবায়ন করতে ঘাটে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, তবে মানুষের চাপে তাদের করার থাকছে না কিছুই।
গাড়ি চালাইতাম, এখন গাড়ি বন্ধ আর কি। আমি পয়সা থেকে খাবো কি, এই জন্য বাচ্চা ব্যবসা বন্ধ। কি করে খান? এখানে কোনো থাকার কোনো জায়গা নেই, লকডাউনে কাজকর্ম বন্ধ, সরকারি দিয়ে দিচ্ছে, আমি কি করবো? আর কাজকর্ম নাই, বাড়ি লেগে গেছে। করোনার কারণে চলমান ইউপি নির্বাচন স্থগিতের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে এই প্রস্তাব, সেখান থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিধিদের দায়িত্বে বহাল রাখার বিষয়েও প্রস্তাব দেয়া হবে। উপায়ের অংশ হিসেবে আমরা কিভাবে এটা স্থগিত করা যায় এটা আমরা একটা পরিকল্পনা করতেছি আর কি। ইলেকশন তো করবে ইলেকশন কমিশন, তাই না? তারা তো ধরেন করোনার কারণে স্বাভাবিকভাবে ইলেকশন পরিষদ, যদি কোনো কারণে ইলেকশন না হয় তাহলে কি করতে হবে, আইনে তো কভার করে একটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তের জন্য আমরা মানে পরিকল্পনা করতেছি কিভাবে কি করা যায়। করোনায় বেড়েছে ধনী গরিবের ব্যবধান, একদিকে উন্নয়ন হচ্ছে, অন্যদিকে বাড়ছে বৈষম্য। প্রস্তাবিত বাজেটে বৈষম্য নিরসনে কোনো পদক্ষেপ নেই। জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় এমন মতামত তুলে ধরেন সংসদ সদস্যরা। বলা হয় লকডাউনে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে অর্থনীতি। সকালে শুরু হওয়া আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির সংসদ সদস্যরা। বলা হয় টিকাপ্রাপ্তি নিশ্চিত করা না গেলে মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে না। অর্থনীতি পুনরুদ্ধারে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বিকল্প নেই। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতি হচ্ছে, স্বচ্ছতা নিশ্চিত না করা গেলে সামনে এগিয়ে যাওয়া কঠিন হবে। সংসদ সদস্যরা বলেন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারাই বিদেশে টাকা পাচার করছে বেশি, যা বন্ধে উদ্যোগ দরকার। দেশে রাজনীতি নেই, 1.5 বছর ধরে রাজনীতির চর্চাও নেই, দেশ চালাচ্ছে আমলারা, রাজনীতিবিদরা হাতের পুতুল, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। সংসদে বাজেট নিয়ে আলোচনায় সাবেক বাণিজ্যমন্ত্রী ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেন রাজনীতিতে জনসম্পৃক্ততা প্রয়োজন। আগে এমপিদের সঙ্গে আলোচনা করে জেলার উন্নয়ন সহ নানা ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হতো, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না। বলেন মন্ত্রীরা আগে গ্রামে যেতেন, নেতাদের সঙ্গে কথা হতো, কোথায় যেন সেই দিনগুলো হারিয়ে গেছে। দেশ চালাচ্ছে কারা? এখন দেশ চালাচ্ছে জগৎ সেটা, দেশ চালাচ্ছে আমরা রাজনীতিবিদরা এখন তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্যমান স্পিকার। রাজনৈতিক সরকার, যারা রাজনীতিবিদ, যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের জন্য নির্ধারিত স্থান যে আছে সেখানে তাদের থাকা উচিত। কারণ আমাদের জেলায় একজন সচিব যাবেন, এটা গ্রহণযোগ্য, আমরা তাকে বরণ করে নেব, ঠিক আছে। যারা যায় না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন ও পরিবারের 8টি ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েস দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। জানা যায় অভিযোগের ভিত্তিতে দুদক রোববার সাইদ খোকনের 3টি প্রতিষ্ঠান ও তার পরিবারের 3 সদস্যের ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করে। তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন ওই ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে। যে 8টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে সাইদ খোকনের ব্যবসা প্রতিষ্ঠানের 3টি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া তার মা ফাতেমা হানিফের 1টি, বোন শাহানা হানিফের 2টি ও স্ত্রী ফারহানা আলমের 2টি অ্যাকাউন্ট রয়েছে। এই অর্থগুলি বিভিন্ন প্রকার দুর্নীতির মাধ্যমে লন্ডারিং হয়েছে এবং এই কারণে মানি লন্ডারিং অপরাধের প্রাথমিকভাবে এই অনুসন্ধানটা প্রমাণিত হওয়ায় অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনটা মঞ্জুর করে এবং তাদের অ্যাকাউন্টসমূহ ফ্রিজ করা হয়। বিশ্বজুড়ে কিছুটা কমেছে করোনায় দৈনিক মৃত্যু। 24 ঘন্টায় প্রাণ হারালেন 5,800 মানুষ। মোট প্রাণহানি 39,38,000-এর ওপর। রোববার মৃত্যু সংক্রমণের শীর্ষে ছিল ভারত। দেশটিতে 981 জন মারা যান করোনার প্রকোপে। নতুনভাবে 46,000-এর বেশি মানুষের দেহে মেলে ভাইরাসটি। পরের অবস্থানে রয়েছে ব্রাজিল। লাতিন দেশটিতে 725 জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। 33,500 নতুন সংক্রমণ শনাক্ত হয়। কলম্বিয়া মারা যান 664 জন। রোববার রাশিয়ার প্রাণহানির সংখ্যা ছিল এদিন 600। যুক্তরাষ্ট্রে 93 জনে নেমে এসেছে দৈনিক মৃত্যু। ভারতে করোনা থেকে সুস্থ হওয়ার পর প্রাণঘাতী MIS-C উপসর্গে ভুগছে শিশুরা। হঠাৎই রক্তচাপ কমে যাওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস। সাধারণত করোনা থেকে সুস্থ হওয়ার 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আক্রান্ত হয় শিশুরা।
মোট সংক্রমিতের সংখ্যা নিশ্চিত করে বলেনি ভারতের স্বাস্থ্য অধিদপ্তর। তবে রাজধানী নয়াদিল্লি ও আশপাশের শহরগুলোর হাসপাতালেই এই উপসর্গ নিয়ে ভর্তি 5 শতাধিক শিশু। তাদের সবার বয়স 4 থেকে 15 বছরের মধ্যে। মহারাষ্ট্র গেল কদিনে বাড়ছে রোগটির সংক্রমণ। চিকিৎসকরা বলছেন প্রচণ্ড জ্বর, শরীরে র্যাশ, লাল চোখ, পেটে ব্যথা, দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছে শিশুরা। এগুলো শিশুদের অ্যালার্জিজনিত রোগ কাওয়াসাকির সাথে মিলে যায়। ফ্লোরিডার ভবন ধসে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 9 জনে। বাকি 150 মানুষকে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে। রোববার রাতেও ধ্বংসস্তূপের নিচ থেকে 4 জনের মরদেহ খুঁজে পায় উদ্ধারকর্মীরা। প্রাণের স্পন্দনের খোঁজে চলছে তল্লাশি অভিযান। জীবিত উদ্ধারের আশায় ভগ্নস্তূপ সরাতে এখনও ব্যবহার হচ্ছে না ভারী যন্ত্রপাতি। তবে ধূলিসাৎ হওয়া অংশে বেশ কিছু অগ্নিকাণ্ড হয়েছে। ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে এসব ছোটখাটো দুর্ঘটনা। এখনও ভবন ধসের মূল কারণ উদ্ঘাটন করা যায়নি। তীব্র তাপদাহে ভুগছে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চল এবং কানাডা। রোববারই জরুরি সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া অধিদপ্তর। বিবৃতিতে জানিয়েছে মার্কিন রাজধানী ওয়াশিংটন সহ অরেগন, ক্যালিফোর্নিয়া ও আইডাহো রাজ্য অনুভূত হবে তাপপ্রবাহ। এরই মাঝে পোর্টল্যান্ডে তাপমাত্রা রেকর্ড 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আগামী 2 দিনে সেটি আরও বাড়বে, যা প্রাণঘাতী পর্যায়ে পৌঁছাতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসকরা। কয়েকটি শহরে কুলিং সেন্টার খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে সিনেমা হল এবং সুইমিং কমপ্লেক্সকে। হিট স্ট্রোক এড়াতে রাজ্যগুলোর বাসিন্দাদের ঘরে থাকা এবং পানি পানের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে সুবিধা করতে পারেনি অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। ভরাডুবি হয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দলেরও। 13 প্রশাসনিক অঞ্চলের কোনোটিতে জয় পায়নি দল দুটি। একেবারে নতুন দল নিয়ে ম্যাক্রন সুবিধা করতে পারবেন না, তা গত সপ্তাহের প্রথম ধাপের ভোটে স্পষ্ট হয়। কিন্তু ধারণা করা হচ্ছিল দক্ষিণাঞ্চলের প্রদেশ আলপস কোতা জুড়ে জয় পাবে মেরি লো পেনের কট্টরপন্থী দল। কিন্তু রোববার ভোট শেষে দেখা যায় জরিপে এগিয়ে থাকা দলটিকে সমর্থনই দেয়নি জনগণ। পরাজয়ের জন্য ডান ও বামপন্থীদের অস্বাভাবিক জোট গঠনকে দায়ী করেছেন মেরি লো পেন। মাত্র 35% ভোটের উপস্থিতিকেও দোষারোপ করেন তিনি। এই হারকে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে লো পেনের জন্য। অভিবাসন ও ইসলাম বিদ্বেষকে পুঁজি করে প্রেসিডেন্ট নির্বাচনে চমক দেখানোর আশা করেছিলেন তিনি। আকরাম খানের ক্রিকেট অপারেশনস কমিটি নিয়ে রীতিমতো ক্ষোভ ছাড়লেন খালেদ মাহমুদ সুজন। তার দাবি সেই কমিটির ভাইস চেয়ারম্যান হলেও কিছুই জানানো হয় না তাকে, এমনকি কোচ রঙ্গনা হেরাতদের নিয়োগের আগে জানানোও হয়নি তাকে। সেই সাথে এ দলের উদ্দেশ্যহীন কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন বিসিবির এই পরিচালক। রাতের দুজনের দ্বন্দ্ব নিরসনে বিসিবি সভাপতি জরুরি বৈঠকে বসলেও ফলাফল জানায়নি কোনো পক্ষই। আমি আসলে ভাইস চেয়ারম্যান আছি কিনা অপারেশনারে সেটাও আমি এখনো শিওর না, নামে আছি। বাট আমাকে কোনো মিটিং অ্যাটেন্ড করা হয় না বা কোনো সময় ডাকাও হয় না। ইমেল মাঝে সাঝে আমি তো মাঝে 2 বছর ইমেলই পাইনি, এখন কিছু কিছু পাই। তাও প্লেয়ারদের হয়তো বা আকরাম ভাইয়ের সাথে ওইভাবে দেখাও হয় না। বিকজ আকরাম ভাই তো ধরেন বোর্ডে যে কখন আসতেছেন সবসময় যে আসেন তা না। আমি তো অ্যাটলিস্ট মাঠে থাকি, মাঠের লোক, মাঠে থাকি, বোর্ডে যাই, কত দেখা হয়, কত হয়। তো হয়তো বা এরকম হয়। আকরাম ভাই বিজিও থাকেন, ওনার বিজনেস আছেন, ওনার অনেক ব্যস্ততা থাকেন। বাট তারপর উনি সময় দেন, চেষ্টা করেন। আমি জাতীয় নির্বাচনে ভোট কারচুপি করতে নতুন পরিকল্পনা করছে সরকার, আর সে কারণেই ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হচ্ছে এনআইডি কার্যক্রম, এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন নির্বাচন প্রক্রিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের অপচেষ্টা করছে সরকার। বিকেলে একটি অনলাইন আলোচনায় এসব কথা বলেন তারা। আগামী নির্বাচনে এই আইডি কার্ডের মাধ্যমে পুরা নির্বাচন প্রক্রিয়াকে কন্ট্রোল করা, যেটা অনেকে বলেছেন যে এবার আগের রাত্রে ডাকাতি করা শোভন হবে না বলে দিনেই তারা করতে চায়। আইনগত দিক বলুন আর সাংবিধানিক দিক বলুন, এর সমস্যার সমাধান একমাত্র রাজনৈতিকভাবেই। সেই রাজনৈতিকভাবে সমাধান করতে হলে আজকে বাংলাদেশের মানুষের সামনে কোনো বিকল্প নেই এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। মাটি ও মানুষের আস্থার ঠিকানা আওয়ামী লীগ পালানোর দল নয়, দলটির শিকড় এদেশের মাটির গভীরে। বিএনপি মহাসচিবের মন্তব্যের জবাবে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, জনগণ জেগে উঠেছে বলেই বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনগুলোতে দলটির ভরাডুবি হয়েছে। বিএনপির অপরাজনীতি এখন মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে, তাই দেশের মানুষ এখন আর তাদের বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
পিপলস লিজিং কোম্পানিকে পুনরুজ্জীবিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরবর্তীতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হবে বলেও জানান উচ্চ আদালত। বেসরকারি প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে পুনরুজ্জীবিত করা হবে কিনা এই বিষয়ের শুনানিতে আদালত এই নির্দেশ দেন। এর আগে গত 21 জুন পিপলস লিজিং সংশ্লিষ্ট 201 জন আমানতকারীর বক্তব্যের উপর শুনানি শেষে হাইকোর্টের ভার্চুয়াল একক বেঞ্চ আজকের দিন ধার্য করেন। 1997 সালের 24 নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পিপলস লিজিংকে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক, আর 2019 সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে পিপলস লিজিংকে অবসায়নের পক্ষে সম্মতি দেয় সরকার। এরপর আদালতের আদেশে নিযুক্ত হন অবসায়ক। সিরাজগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত প্রকৃত আসামি মানিক মিয়ার পরিবর্তে গ্রেফতার হওয়া মাছ ব্যবসায়ী মানিক হাওলাদারকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মূল আসামি মানিক মিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারিরও নির্দেশ দেওয়া হয়। এর আগে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে উঠে আসে প্রকৃত আসামির জায়গায় সাজা খাটছেন আরেকজন নির্দোষ ব্যক্তি। প্রকৃত আসামি মানিক মিয়া নাম পরিবর্তন করলে পুলিশ বিভ্রান্ত হয় বলে উঠে আসে তদন্তে। এর আগে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন হাইকোর্ট। প্রকৃত আসামিকে তাও চিহ্নিত করতে বলা হয়। এই তদন্তে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল 1 এবং জেল সুপারকে সহযোগিতারও নির্দেশ দেওয়া হয়। পটুয়াখালীর বাউফলে সালিশের জন্য ডেকে বাল্য বিয়ে করা আলোচিত ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সাথে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। এর আগে সোমবার দুপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে পটুয়াখালী আদালতে মামলা হয়। পরবর্তীতে জোর করে বিয়ে দেয়া প্রেমিকের বড় ভাই ওই মামলার বাদী। আগামী 30 দিনের মধ্যে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। ঘটনার পর থেকে বাউফলের কনকদিয়া ইউপির চেয়ারম্যান শাহিন হাওলাদার গা ঢাকা দিয়েছেন। প্রেমের সূত্র ধরে 24 জুন স্থানীয় মসজিদের ইমাম হাফেজ রমজান 8ম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। এই ঘটনা শুনে চেয়ারম্যান শাহিন হাওলাদার দুপক্ষকে সালিশের জন্য ডাকেন। 25 জুন সালিশে জোর করে ওই তরুণীকে বিয়ে করেন ষাটোর্ধ্ব চেয়ারম্যান শাহিন। বিষয়টি জানাজানি হলে দ্রুত তরুণীকে তালাক দিয়ে চাপ প্রয়োগ করে রমজানের সাথে বিয়ে দেন অভিযুক্ত চেয়ারম্যান। প্রেমের টানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এসে বিয়ে করে ফেরার সময় বিএসএফের হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের এক তরুণ। তার নাম জয়কান্ত চন্দ্র রায়। তার বাড়ি নদিয়া জেলার শান্তিপুরে। ভারতীয় কর্তৃপক্ষ জানায় ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের নড়াইলের তরুণী লিপি বিশ্বাসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জয়কান্তর। 8 মার্চ অবৈধভাবে নড়াইলে এসে লিপি বিশ্বাসকে বিয়ে করেন তিনি। 25 জুন স্ত্রীকে সাথে নিয়ে অবৈধ পথেই ফেরার চেষ্টা করেন ভারতে। এ সময় বিএসএফ দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জেলা নড়াইল আমাদের ফেসবুকে পরিচয়, তারপর ওকে আমি ভালোবাসি, তারপর ও যায়, তারপরে আমাদের পরিবারের সাথে মেনে নিয়ে বিয়ে দেয়। बाड़ी बल्लभपुर ग्राम आरबांदी पोस्ट थाना शांतिपुर जिला नदिया। उसके साथ मैं प्यार किया था फेसबुक में। इसके बाद मैं शादी कर लिया हूँ और मैं उसको इसी के हमारा साथ जिंदगी भर बिताना चाहता हूँ। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের নন্দিত গীতিকার, সুরকার, গায়ক এবং সঙ্গীত পরিচালক কবির সুমন। শ্বাসকষ্টের পাশাপাশি জ্বর এবং অক্সিজেনের ঘাটতি দেখা দিলে সোমবার কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভর্তির পর করোনা টেস্ট সহ বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয় কবির সুমনের। রিপোর্ট শিগগিরই দেয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে, দেয়া হচ্ছে অক্সিজেন। শুধু সাদা পোশাকে নয়, রঙিন পোশাকেও ভালো করার সামর্থ্য আছে। বিসিবি চাইলে আস্থা রাখতে পারে বলে জানিয়েছেন ডিপিএলের এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী কামরুল ইসলাম রাব্বি। দীর্ঘদিনের অভিজ্ঞতার সাথে ক্যারিয়ারের পিক টাইমকে কাজে লাগাতে মুখিয়ে কামরুল অপেক্ষা এখন সুযোগ। রঙিন ড্রেসে ওডিআই বা টি20 তো ভালো করতে পারে, তারা যদি আস্থা রাখে অবশ্যই আমি সেই আমার বেস্ট পারফর্মটা দিয়ে তাদের আস্থা রাখার ট্রাই করবো। প্রত্যেকটা প্লেয়ারেরই কিন্তু একটা টাইম থাকে যে টাইমে তার পিক আওয়ার যেটাতে বলে যে এই টাইমটায় সে সব থেকে ভালো পারফর্ম করতেছে, ওই টাইমেই কিন্তু ওই প্লেয়ারটাকে সুযোগ দিলে সে সবথেকে ভালো করতে পারে। যদি এখন সুযোগ হয়, যেখানেই সুযোগ হবে, আমি আমার নিজেকে শো করার ট্রাই করব। উইন্ডিজ দক্ষিণ আফ্রিকা টি20 সিরিজের খবর। উইন্ডিজকে 16 রানে হারিয়ে টি20 সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের 167 রানের টার্গেটে 150 রান তোলে ক্যারিবীয়রা। রেজা হেনরিক্স আর কুইন্টন ডিককের ব্যাটে ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকা। 73 রানের উদ্বোধনী জুটি ভাঙে 26 রানের ডিকক ফিরলে। হেনরিক্সের 42 আর টেম্বা বাভুমার 46 রানে ভর করে 166 রান স্কোর পায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে উইন্ডিজ ভালো শুরু পেল লিন্ডে, রাবাদা, তাবরিজ শামসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংস লম্বা করতে পারেননি কেউ। আন্ডে ফ্লেচারের ব্যাট থেকে 35 আর ফাবিয়ান অ্যালেনের ব্যাট থেকে আসে 34 রান। নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 150 রান করে উইন্ডিজ, 3 উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। জৈব সুরক্ষা বলয় ভেঙে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন 3 শ্রীলঙ্কান ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে শ্রীলঙ্কা, যেখানে এরই মধ্যে দানুষ্কা গুনাতিলাকা, নিচু নিরোশান ডিকোয়েলা আর কুশল মেন্ডিস নিয়ম ভেঙে বাইরে ঘোরাঘুরি করেছেন, আর তাদের ঘোরাঘুরির এই ভিডিও পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। টুইটারে সেই ভিডিও দেখে ক্ষুব্ধ হয়ে লঙ্কান ক্রিকেট বোর্ড তাদের দেশে ফেরত আনার সিদ্ধান্ত নেয়। এর আগে ইনজুরিতে পড়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন আভিস্কা ফার্নান্ডো। মঙ্গলবার শুরু হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ 1 ও 4 জুলাই। অবশেষে নিজ খরচে আমেরিকা যাচ্ছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। সেখানে টুর্নামেন্ট খেলার পাশাপাশি উন্নত প্রশিক্ষণও নিতে চান তিনি। মঙ্গলবার রাতে আমেরিকার ডালাসের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সেখানে প্রায় 2 মাস থাকবেন এই গলফার। জানিয়েছেন আমেরিকায় গিয়ে টুর্নামেন্ট খেলা ও ট্রেনিং করতে চান। বিওএর কাছ থেকে আর্থিক সাহায্য না পেয়ে অবশেষে নিজ উদ্যোগেই যাচ্ছেন সিদ্দিক। এর আগে রিও অলিম্পিকে নিজ উদ্যোগে খেলেছিলেন তিনি। দেখছেন সব খবর। দেশের মোট জনসংখ্যা 16,91,01,000। এই তথ্য গত জানুয়ারি পর্যন্ত। সকালে এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বিবিএস বলছে 1 বছরে মানুষের গড়ায়ু 2 মাস বেড়ে হয়েছে 72 বছর 8 মাস। তবে পুরুষের তুলনায় নারীর গড়ায়ু বেশি। বিবিএস জানায় দেশের দরিদ্র মানুষের হার 20.5% আর হতদরিদ্রের হার 10.5%। এসব তথ্য প্রকাশের সময় বিবিএস আরও জানায় স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের ধারা অব্যাহত আছে। জনবহুল দেশ হওয়া সত্ত্বেও জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য আছে। একজন মা এখন গড়ে 2টি সন্তান জন্ম দেন। বিবিএস বলছে দেশের 88.4% মুসলিম, অন্য ধর্মের মানুষ 11.6%। ইন্টারনেট ব্যবহারকারীর হার 43.5%। জীবনের সকল কিছু প্রশ্নবিদ্ধ, কোনো কিছু চূড়ান্ত নয়, যাত্রাপথে মুভিং কন্টিনিউয়াসলি। সুতরাং আপনাদের এবং অন্যদের যারা বিশেষজ্ঞ, যারা গবেষক চিন্তা ভাবনা করেন, সকলের হক আছে এইটাকে নাড়াচাড়া করে দেখা, উলট পালট করে দেখা। আমরা এটা স্বাগত জানাই, আমরা শিখি, সমালোচনা চাই, আশা করি আমরা উপকৃত হই। মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সরকারকে দায়ী করায় বিএনপির সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন টায়ার বাস্ট হলেও সরকারকে দায়ী করবে বিএনপি। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। বলেন আওয়ামী লীগ কখনো দেশ ছাড়া হবে না, বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক বলেই দলটির মহাসচিবের মনে পলায়ন শব্দটি ঘুরপাক খাচ্ছে। এ সময় তথ্যমন্ত্রী জানান বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন, কিন্তু দলটির নেতারা এটি পছন্দ করছেন না, তাই নিয়ে রাজনীতি করছেন। আমাদের দেশে গ্যাস সিলিন্ডার ব্যবহারের পর থেকে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। এটির মধ্যেও রাজনীতি নিয়ে আসা, এটির মধ্যে সরকারকে নিয়ে আসা দুর্ঘটনার মধ্যে, তো কখন যে মির্জা ফখরুল আলমগীর সাহেব বলে বসে যে টায়ার ভাস্ট হলো সেটি সরকারের উদাসীনতার কারণে এর টায়ার ভাস্ট হয়েছে, আমি সেই চিন্তায় এখন করছি। আশুলিয়ায় আলোচিত খাদেম নজরুল ইসলামের পায়ের রগ কাটা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং রাকিব গ্রুপের প্রধান রাকিব ও সহযোগী ইমনকে গ্রেফতার করেছে র্যাব। বিকেলে কারওয়ান বাজারে ব্রিফিংয়ে র্যাব 4-এর অধিনায়ক মোজাম্মেল হক এই তথ্য জানান। বলেন গত 24 তারিখে মসজিদের খাদেম নজরুল ইসলামের পায়ের রগ কেটে দেয় রাকিব গ্রুপের সদস্য রাকিব ও ইমন। ধারের টাকা শোধ করা নিয়েই বিরোধ চলছিল খাদেম নজরুল ইসলাম ও স্থানীয় হাবিবের সাথে। তিনি আরও বলেন রাকিব ও ইমনকে খাদেমের পায়ের রগ কাটার জন্য ভাড়া করে হাবিব। গত রাতে আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 2টি পিস্তল, একটি ম্যাগজিন, 4 রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, 2টি ফোল্ডিং চাকু, একটি চাপাতি ও 300 পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। রাকিব আমারে পুষিয়ে পায়ের রগটা কেটে ফেলছে আর ইমনে এখানে পৌঁছেছে 2টে। পরে ওরা যাওয়ার সময় আমার বুকে একটা লাথি মারছে। কিশোরদের মধ্যে থ্রিল বেশি কাজ করে, তাদেরকে সহজেই মোটিভেট করা যায়। আর একটা কারণ লকডাউনের কারণে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাদেরকে ওইভাবে ব্যবহারও তারা করছে। অবৈধ হ্যান্ডসেট বন্ধের কাজ শুরু করছে বিটিআরসি। 1 জুলাই থেকে শুরু হচ্ছে এনইআইআর কার্যক্রম। এই কার্যক্রম চালুর পর থেকে কেনা সব হ্যান্ডসেট নিবন্ধন করতে হবে। তবে এর আগে চালু থাকা হ্যান্ডসেট বন্ধ করবে না নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। কোনো সেট কিন্তু 1 জুলাইয়ের পর থেকে
সাথে সাথে কিন্তু বাতিল হচ্ছে না বা বিচ্ছিন্ন হচ্ছে না। গ্রাহক সময় পাচ্ছে, সুযোগ পাচ্ছে তার এই সেটটা ভেরিফাই করার জন্য, চালু রাখার জন্য। এরপরেও যদি দেখা যায় যে তার যে কাগজপত্র বা তার সেট ভেরিফিকেশনে মিলছে না, তখন এটা বিচ্ছিন্ন হবে এনইআর সিস্টেম থেকে। জঙ্গি সংগঠন আল শাবাবের 21 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পান্থল্যান্ড অঞ্চল। সেখানকার সামরিক আদালতে দোষী প্রমাণিত হওয়ায় ফায়ারিং স্কোয়াডে তাদের দণ্ড কার্যকর হয়। সোমালিয়ার আঞ্চলিক রেডিও জানিয়েছে দণ্ডপ্রাপ্ত 18 জন 1 দশকের বেশি সময় ধরে হত্যাকাণ্ড এবং বোমা হামলা চালিয়েছে। দেশটিতে জঙ্গি সদস্যদের শাস্তি কার্যকরের ঘটনা নতুন নয়, তবে পান্থল্যান্ডে এবারই প্রথম এতজনের সাজা একসাথে কার্যকর হলো। মৃত্যুদণ্ড কার্যকরের দিনে উইসিল শহরের সামরিক ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা, হত্যা করে 20 সেনাকে। কারাগারে বিরোধী নেতার মৃত্যুতে চতুর্থ দিনের মতো ক্ষোভে উত্তাল ফিলিস্তিন। রোববার রামাল্লায় নিরাপত্তা বাহিনীর সাথে হয় বিক্ষোভকারীদের সংঘাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, ফাঁকা রাবার বুলেট ছোঁড়ে নিরাপত্তা সদস্যরা। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে 6 জন। নীতিমালা ভঙ্গের দায়ে আটক হন অনেকে। এ সময় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। ভিডিও বার্তায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএর কঠোর সমালোচনা করেন 43 বছরের মানবাধিকার কর্মী ও বিরোধী নেতা নাইজার বেনেট। এরপরই নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। এই সময় লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ তোলে পরিবার। কক্সবাজার সমুদ্রে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র ইসরার হাসনাইনের মৃতদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। বেলা 11টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহের সন্ধান পাওয়ার খবরে সেখানে পৌঁছায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। স্থানীয় লাইফগার্ড ও জেলেদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছিল ইসরার হাসনাইন। এ সময় অন্য 2 বন্ধুকে উদ্ধার করা গেলেও খোঁজ মিলছিল না ইসরারের। নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জ এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 762 বোতল ফেন্সিডিল ও 10 কেজি গাঁজা সহ 4 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব 11। দুপুরে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এই তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন জাবেদ ব্যাপারী, হেলাল উদ্দিন, মোহাম্মদ সাইফুল ও দিলীপ চন্দ্র রায়। এদের মধ্যে জাবেদ ব্যাপারী ও হেলাল উদ্দিন শীর্ষ মাদক কারবারি বলে জানিয়েছে র্যাব। পটুয়াখালীর কুয়াকাটে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার জন্য নিম্নমানের কাজকে দায়ী করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং রড ও সিমেন্ট পরিমাণে কম দেয় সেতুটি ধসে পড়েছে। অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌরসভা কর্তৃপক্ষের। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে নির্মাণ কাজে। এছাড়া আরও অনিয়মের অভিযোগ আছে। রড কম দিয়েছে এবং সিমেন্ট কম দিয়েছে। শুধু দেশে সিমেন্ট তো দেয় না, যে শুধু বালু আর ওইলে দিয়া খোয়া। ইঞ্জিনিয়াররা আর এই যে কন্ট্রাক্টররা এরা এই কাজটা ভালো করে না। এরা সিমেন্ট দেশে নিম্নমানের সিমেন্ট দেওয়ার কারণে আস্তে এই ব্রিজ ধসে পড়ে গেছে। ব্রিজটা উদ্বোধন হওয়ার আগে যে ব্রিজটা ভেঙে পড়ছে, এটা আসলে আমাদের কাছে খুব মর্মাহত লাগে। এত একটা দুর্ঘটনা ঘটছে, বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো। আমি কন্ট্রাক্টরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিতেছি, ব্যবস্থা শীঘ্রই 2-1 দিনের মধ্যে মামলা করতেছি। দীর্ঘদিনও নরসিংদী শহরে গড়ে ওঠেনি চিত্ত বিনোদন কেন্দ্র। তাই প্রকৃতির সান্নিধ্য পেতে পরিবার পরিজন নিয়ে ভ্রমণ পিপাসুরা ছুটে যাচ্ছেন মেঘনা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুতে। স্থানীয়দের দাবি, মানসম্মত বিনোদন কেন্দ্র গড়ে তোলার। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, পার্ক নির্মাণ করা গেলে বিনোদনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সুন্দর একটা স্পট, এখানে আমরা আসলে আমাদের মনটা একটু ভালো লাগে। এখানে এসে একটু রিফ্রেশমেন্ট আমরা পাচ্ছি, এটা তো আমরা শহরে কোনোভাবেই পাই না। রাইড আছে, আমি চড়ি, আমি আমার মা বাবার সাথে মাঝে মাঝে এখানে আসি। এখানে যদি একটা পার্ক হতো তাহলে খুবই ভালো। আরও কিছু রাইড সংযোগ হয়, এখানে যত কর্তৃপক্ষ সংযোগ করে, এটা আরও ভালো হবে, বিনোদন একটা প্রাণকেন্দ্র হয়ে দাঁড়ায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই এলাকার মানুষজন ঘুরতে আসবে এবং ফ্রেশ নিঃশ্বাসের জন্য, ফ্রেশ হাওয়ার জন্য এখানে আসবে এবং আমাদের এই নজরুলপুর ইউনিয়নের জনগণের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উন্নীতকরণের কাজ যেন শেষই হচ্ছে না। গেল 4 বছর ধরে মহাসড়কের 4 লেনের উন্নীতকরণের কাজ চলছে, ফলে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। যান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের। সড়ক ও জনপথ বিভাগ বলছে, মহাসড়কের 65% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ সহ বেশ কিছু জটিলতার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। গাড়ি ঘোড়ার কারণে জাম একদম বিষম, ঘন্টায় ঘন্টায় জাম লাগে। রুগী নিয়ে যেতে অসুবিধা হয়, বিভিন্ন রাস্তাঘাটে বৃষ্টি বাদলের সমস্যা হয়,
রোড নষ্ট হয়ে থাকে। এটার অ্যারেঞ্জমেন্ট নিয়ে যে ঝামেলাটা, এটা নিরসন করে অতি দ্রুত রোডটা করা দরকার। এক হয়েছিল বাজার, দুই সাইডে হয়েছিল গাড়ি, তারপর দ্বিতীয় রাস্তা কমপ্লিট নয়, এই কারণে হয়েছিল বেশি প্রবলেম। আমি গাড়ি দাঁড়ানো থেকে সময় নষ্ট হবে না, অনেকগুলোই সময় নষ্ট। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু জটিলতা ছিল, যেগুলো আমরা এখন ওভারকাম করতে পেরেছি। আর এতে করে হচ্ছে সময়ের বাস্তবায়নের সময়টা কিছুটা বেড়েছে 2022 সালের জুন পর্যন্ত। সিরিয়া এবং ইরাকে আবারও বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। রোববার সিরিয়ার দুটি জায়গা এবং ইরাকের একটি এলাকায় এই হামলা চালানো হয়। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের তরফ থেকে হতাহতের কোনো খবর দেওয়া হয়নি, তবে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে হামলায় সশস্ত্র সংগঠনের 5 সদস্য নিহত হয়েছেন। পেন্টাগন জানিয়েছে ইরান সমর্থিত মিলিশিয়াদের ড্রোন হামলার জবাব দিতে অভিযানের নির্দেশ দেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস আসার 6 মাস পূর্ণ না হতেই দুবার ওই এলাকায় বিমান হামলার অনুমোদন দিলেন তিনি। পেন্টাগন বলছে যেসব স্থাপনা লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে তা দুটি সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করত। অভিযোগ আছে ইরানের ইন্ধনে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ড্রোন হামলা চালাতো তারা। ড্রোন ব্যবহার করে জম্মুর ভারতীয় বিমান ঘাঁটিতে 2 দফা জোরালো বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে চালানো হামলায় গুরুতর আহত ভারতীয় বিমান বাহিনীর 2 কর্মকর্তা। আজই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান এম নারাভানের এই ঘাঁটি হয়ে 3 দিনের লাদাখ সফরে যাওয়ার কথা ছিল। পাকিস্তান সীমান্ত থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এর অবস্থান। স্থানীয় সময় রাত 1:30টার পর কয়েক মিনিটের মধ্যে 2টি বিস্ফোরণ হয়। প্রাথমিক তদন্ত অনুসারে হামলায় ব্যবহৃত হয়েছে ড্রোন। ভারতে এর আগে কোনো সামরিক স্থাপনায় ড্রোন দিয়ে হামলার ঘটনা ঘটেনি। বিস্ফোরণের ধাক্কায় ঘাঁটির একটি ভবনের ছাদ ধসে পড়েছে। এরই মধ্যে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে জম্মু কাশ্মীর পুলিশ। করোনার বিস্তার রোধে 14 দিনের লকডাউন ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। রোববার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানান এই সিদ্ধান্ত। বলেন, করোনা আক্রান্তদের চিকিৎসায় নেই পর্যাপ্ত ওষুধ এবং অক্সিজেন মজুদ। করোনা ভ্যাকসিনও প্রয়োজনের তুলনায় সীমিত। তাই করোনা শিষ্টাচার এবং বিধিমালা মেনে নিয়ন্ত্রণে রাখতে হবে মহামারী। নির্দেশনা অনুসারে বন্ধ থাকবে সব ধরনের জনসমাবেশ। রাত 9টা থেকে ভোর 4টা পর্যন্ত থাকবে কারফিউ। নিষিদ্ধ অ্যালকোহল বিক্রিও। বুধবার থেকেই বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। রেস্তোরাঁগুলো টেকওয়ে সার্ভিসের জন্য খোলা রাখার অনুমতি পেয়েছে। এই ছিল সব খবরে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।